ওকে, ক্লিয়ার। আবার রুল নাম্বার 1, সিম্পলের মধ্যে হচ্ছে সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি, কম্পাউন্ডে আসবে অ্যান্ড, এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের আসবে হয়েন বা এস বা সিন্স। তাহলে এক্সাম্পল খেয়াল করি। সিম্পল সেন্টেন্সে আছে ওয়ার্কিং হার্ড, কমা দ্য বয় মেড আ গুড রেজাল্ট। আমরা এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে যাই, তাহলে সিম্পল সেন্টেন্সে খেয়াল করুন, ওয়ার্কিং হার্ড দ্য বয় মেড আ গুড রেজাল্ট। ওয়ার্কিং হার্ড এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর সাবজেক্ট হিসেবে পরে আছে দ্য বয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমাদের দ্য বয় কথাটা সামনে চলে আসবে। এটা দ্য বয়, এবং সিম্পল সেন্টেন্সে দেখেন দ্য বয় মেডটা হচ্ছে আমাদের এখানে কি পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে অবশ্যই প্রথমে পাস্ট করব, দ্য বয় ওয়ার্ক হার্ড অ্যান্ড হি মেড আ গুড রেজাল্ট। হি কেন? কারণ দা বয়কে আমরা সামনে দিয়ে দিছি, তার প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করছি। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স খেয়াল করি, তাহলে দেখেন সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি মেড আ গুড রেজাল্ট। তাহলে এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সিম্পলে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় সেটা এন্ড দ্বারা যুক্ত হবে দুটো সেন্টেন্স, আর কমপ্লেক্স করার সময় হোয়েন, এস বা সিন্স দ্বারা যুক্ত হবে। রুল নাম্বার 2 এ দেখি, সিম্পলে যদি ইন স্পাইট অফ এবং এরপরে যদি পসেসিভ ফর্ম থাকে, প্রোনাউনের পসেসিভ ফর্ম, এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা কম্পাউন্ডে বাট করব, আর কমপ্লেক্স যদি করি তাহলে দো বা অলদো নিয়ে আসবো। ঠিক এর উল্টাটাও বলতে পারি, যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে, তাহলে কমপ্লেক্সে যদি দো অলদো থাকে, তাহলে দো অলদের পরিবর্তে সিম্পল করার সময় আমরা ইন স্পাইট অফ এবং প্রোনাউনটার বা যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে তার পসেসিভ ফর্ম বসাবো এবং ভার্বের আইএনজি করব। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে হয়তো বুঝতে পারবো ক্লিয়ার করে। সিম্পল সেন্টেন্সটা দেখেন, সেন্টেন্সটা একটু বড় নেওয়া হয়েছে, যে ইন স্পাইট অফ হিজ পসেসিভ ফর্ম, এটা হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেস ইন লাইফ। তাহলে আমরা কম্পাউন্ড করার সময় কি করব? কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, সবসময় দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটাকে সামনে নিয়ে আসবো। তাহলে হি এবং দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব যে অবস্থায় আছে প্রথম সেন্টেন্সে আমরা সেই অবস্থায় ভার্বটাকে নিয়ে আসবো। তাহলে ট্রাইং থেকে ট্রাইড হয়ে যাবে হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট, বাট হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা সেন্টেন্সকে সংযোগ করেছে কম্পাউন্ডে। তাহলে বাট তারপর যা আছে হি কুড নট সাকসেস ইন লাইফ। তাহলে আমরা কি বুঝলাম? যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে, তার পরিবর্তে আমাদের কম্পাউন্ড করার সময় বাট নিতে হবে। সেম ভাবে কমপ্লেক্সে যদি দেখি, ইন স্পাইট অফ সিম্পলে থাকার জন্য আমাদের নিতে হবে দো, হিজটার সাবজেক্টিভ ফ্রম হি, ট্রাইড হার্ড অ্যান্ড সোল, কমা দিয়ে হি কুড নট সাকসেস ইন লাইফ। তাহলে একটা থেকে আরেকটাতে যাওয়ার যে মাধ্যমটা, সেটা আমাদের বুঝতে হবে। যদি আমাদের কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে, তাহলে কমপ্লেক্সে দেখি দো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেস ইন লাইফ। এটা থেকে যদি আমরা কম্পাউন্ডে যাই, জাস্ট দোটাকে এখানে উঠাই দেব, দোটাকে সরাই দিয়ে বাকিটা হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, কমার জায়গায় অ্যান্ড বসাবো, হু কুড নট সাকসেস ইন লাইফ। আর যদি সিম্পল করতে বলে, দো এর জায়গায় আমরা ইন স্পাইট অফ লিখবো, হিয়ের পসেসিভ ফ্রম হিজ, ট্রাইটা ভার্ব হচ্ছে ট্রাই, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেস ইন লাইফ। আমরা যদি রুল নাম্বার 3-তে দেখি, কোনো সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস আইএনজি থাকে, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতে বাই প্লাস আইএনজি এবং কম্পাউন্ডে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং কম্পাউন্ড অর্থাৎ যে কমপ্লেক্সের কমা অথবা দুইটা সেন্টেন্সের মাঝখানে এন্ড দ্বারা যুক্ত হবে, তাহলে আমরা কম্পাউন্ড করতে পারবো। কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের ইফ নিতে হবে এবং অবশ্যই ক্লজটা পজিটিভ হইতে হবে। আচ্ছা, আমরা এক্সাম্পলে দেখি, তাহলে ক্লিয়ার হবে। সিম্পল সেন্টেন্সে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ, আমরা সিম্পল সেন্টেন্সের গঠনটা কি বলেছিলাম? বাই থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি থাকবে।
ঠিক বাই ওয়ার্ক হচ্ছে ভার্ব, এর সাথে এনজি ওয়ার্কিং হার্ড, ইউ উইল সাকসেস ইন লাইফ। তাহলে আমরা কম্পাউন্ড যখন করব তখন কিন্তু আমাদের বলা হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হবে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ওয়ার্ক হচ্ছে ভার্ব, তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হবে, তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। যদি কমপ্লেক্স করি তাহলে কমপ্লেক্স করার সময় আমরা জানি প্রথমে ইফ দ্বারা যুক্ত হবে, তাহলে ইফ সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট ছিল ইউ, তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা হবে ইউ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। ঠিক কমপ্লেক্সে যদি আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে তাহলে আমরা জাস্ট গঠনটা ফলো করব। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ কমপ্লেক্সে আছে, তাহলে আমাদের সিম্পল করার সময় আমরা জানি যে যদি ইফ দ্বারা শুরু হয় এবং দুইটা সাবজেক্ট একই হয় ইউ, তাহলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে এবং তার সামনে বাই বসাতে হবে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ। আশা করি বুঝেছেন। যদি বুঝে না থাকেন দয়া করে কমেন্ট করবেন, আমি দরকার হলে যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি খুব সহজ ভাষায়। রুল নাম্বার 4, রুল নাম্বার 4 হচ্ছে সিম্পল সেন্টেন্সে থাকবে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে কম্পাউন্ডের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে প্লাস দুইটা সেন্টেন্সের কানেক্টর হিসেবে কনজাংশন হিসেবে অর থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে ইফ এবং অবশ্যই এর ক্লজটা দ্বিতীয় ক্লজটা নেগেটিভ হবে। আমাদের যখন বাই প্লাস ভার্ব সাথে আইএনজি কথা বলেছিলাম এই রুলসটাতে 3 নম্বর রুলসে, তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এই যে দ্বিতীয় ক্লোজটা ইউ উইল সাকসেস ইন লাইফ এটা কিন্তু পজিটিভ ছিল। আর যখন আমরা রুল নাম্বার 4-এ ইফের সাথে ক্লজ নেগেটিভ থাকবে, অবশ্যই ইফের সাথে যে দ্বিতীয় ক্লজটা থাকবে সেটা হচ্ছে সরি আমি একটু এডিট করে নিই, ইফ হবে না আসলে এখানে আনলেস হবে। আনলেস হবে আর এখানে ভি প্লাস আইএনজি হবে। ওকে, নাম্বার 4। তাহলে সিম্পলে আমরা উইথাউট প্লাস ভি প্লাস আইএনজি, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের হবে কম্পাউন্ড সেন্টেন্সে হবে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অর। আমরা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই জন্য আমি এখনই সঠিক করে দিচ্ছি যা ভুল ছিল। ওকে, হ্যাঁ, কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের আসবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে প্লাস অর হবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে আনলেস হবে এবং দ্বিতীয় যে সেকেন্ড যে ক্লজটা আছে সেটা নেগেটিভ হবে। আমরা এক্সাম্পল খেয়াল করি, আমাদের সিম্পল সেন্টেন্সে আছে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসেস ইন লাইফ, ইউ উইল নট সাকসেস ইন লাইফ। একটা বিষয় খেয়াল করেন, দেখেন যে অলরেডি সিম্পল আমাদের কি ইউ উইল নট সাকসেস ইন লাইফ নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে যাই তাহলে আমাদের কম্পাউন্ডে দেখেন যে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়। একটু আগে আমি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি মূল ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমাদের এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্ক হার্ড
কমার জায়গায় অর হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা উইথাউট ওয়ার্কিং অথবা কমপ্লেক্সে আনলেস থাকবে তখন কম্পাউন্ড করার সময় আমাদের অর নিতে হবে, এন্ড না নিয়ে অর নিতে হবে। তাহলে ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসেস ইন লাইফ। সেম ভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেস ইন লাইফ। আমরা যদি এখন কমপ্লেক্স থেকে বাকি দুটো সেন্টেন্সে যাওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের মাথায় প্রথমে চিন্তা করতে হবে যে সেন্টেন্সটিতে আনলেস আছে এবং কমা আছে, দুইটা সাবজেক্ট একই। এখানেও ফার্স্ট সেন্টেন্সেও সাবজেক্ট ইউ এবং সেকেন্ড সেন্টেন্সেও সাবজেক্ট ইউ। মেইন কথা হচ্ছে আমাদের আনলেস আছে, আনলেস থাকলে আমরা সিম্পল করার সময় আমাদের নিতে হবে উইথাউট, ভার্বের সাথে আইএনজি। ঠিক ঠিক সেভাবে আনলেসের পরিবর্তে আমরা নিব উইথাউট, ইউ বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তার মানে উইথাউট ওয়ার্কিং হার্ড কমা দিয়ে ইউ উইল নট সাকসেস ইন লাইফ। যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের আসবে আনলেস ইউ, এটা বাদ যাবে, ওয়ার্ক হার্ড ইউ উইল নট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসেস ইন লাইফ। পরবর্তীতে খেয়াল করি রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5-এ আছে সিম্পল সেন্টেন্সে থাকবে প্রিন্সিপাল ক্লজ থাকবে, এরপর টু থাকবে, মাঝখানে কোনো একটা সেন্টেন্স বা কোনো শব্দ থাকবে একটা সেন্টেন্সের, তারপর টু থাকবে, তারপর ভার্ব থাকবে। ঠিক এই সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন প্রথম টু এর জায়গায় ভেরি বসাবো অথবা মাস, দ্বিতীয় টু এর জায়গায় আমরা অ্যান্ড বসাবো। যখন কমপ্লেক্স সেন্টেন্স করতে যাব তখন প্রথম টু এর জায়গায় সো বসাবো এবং দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট বসাবো। আমরা এক্সাম্পল খেয়াল করি। এক্সাম্পলে আছে দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড ইট। একটা পার্সোনাল ক্লজ আছে অথবা একটা পার্সোনাল ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ আছে। এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে দেখেন টু ড্যাশ ড্যাশ টু আছে। তাহলে আমরা এটা যদি কম্পাউন্ড করতে যাই, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা জানি ভেরি অথবা মাছ হবে প্রথম টু এর জায়গায়, দ্বিতীয় টু এর জায়গায় হবে অ্যান্ড। তাহলে কম্পাউন্ড করে দ্য বয় ইজ ভেরি অথবা মাছ নিতে পারি। তাহলে দ্য বয় ইজ ভেরি ফুলিশ, দ্বিতীয় টু এর জায়গায় কি হবে? দ্যাট। এখন দেখেন টু এর পরে ছিল আন্ডারস্ট্যান্ড ইট, এটা কিন্তু দ্বিতীয় ক্লজ, অর্থাৎ আমরা এই দ্বিতীয় যে টুটা ছিল এখানে কমা বসাবো, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু তাহলে কমা না বসে আমরা দ্যাট বসিয়েছি। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সের যে সাবজেক্ট আছে দ্য বয়, এই দ্য বয় সাবজেক্টটার প্রোনাউন হিসেবে আমরা নিতে পারি হি, এবং অবশ্যই ক্লজটা হবে কি? নেগেটিভ। তাহলে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ক্যান নট হওয়ার কারণ ফুলিশ, এটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা অবশ্যই কুড নট ব্যবহার করতাম, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে আমাদের অবশ্যই ক্যান নট ব্যবহার করতে হয়েছে। তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি হলো? দ্য বয় ইজ ভেরি ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। নেক্সট আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখি। দ্য বয় ইজ প্রথম টু এর জায়গায় ছো ফুলিশ, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট, সেম হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, বাকিটা একই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট রুল নাম্বার 6 যাই। রুল নাম্বার 6, সিম্পলের গঠনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, তারপর টু থাকবে প্লাস ভার্ব থাকবে, টু প্লাস ভার্ব। প্রিন্সিপাল ক্লজ টু প্লাস ভার্ব। আর কম্পাউন্ডে থাকবে অ্যান্ড। কমপ্লেক্স করার সময় আমাদের আসবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। কমপ্লেক্সে থাকবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট।
যদি আমরা এক্সাম্পল দেখি সিম্পল করার ক্ষেত্রে আমাদের তাহলে প্রথমে যে প্রিন্সিপাল ক্লজের কথা বলা হয়েছিল টু থাকবে সাথে ভার্ব থাকবে, তাহলে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। আমাদের গঠনটা খেয়াল করুন, আমাদের গঠন ছিল প্রিন্সিপাল ক্লজ হতে হবে, টু থাকবে ভার্বের সামনে এবং টু এর পরে ভার্ব থাকবে, তাহলে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ। যদি আমরা এটা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে প্রসপার ইন লাইফ এই যে টু দিয়ে সংযুক্ত হয়েছে, এটা কিন্তু দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে, অনেকটা কম্পাউন্ড সেন্টেন্সের মতো। কিন্তু সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ হবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে। তাহলে আমরা কম্পাউন্ডে খেয়াল করি, কম্পাউন্ডের রুলস ছিল আমাদের দুইটা যে সেন্টেন্সকে কানেক্ট করছে এই কানেক্টরটা হবে টু, অথবা কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স লক্ষ্য করলে হি ওয়ার্কস হার্ড এটা হচ্ছে প্রথম ক্লজ, তারপর হচ্ছে অ্যান্ড দ্বারা দুইটা ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড, এরপরে সাবজেক্ট এখানে হি, তার জন্য আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট ব্যবহার করছি হি মে প্রসপার ইন লাইফ। আমরা যদি কমপ্লেক্স খেয়াল করি তাহলে হি ওয়ার্কস হার্ড আমরা টু এর জায়গায় বসাবো সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ। রুল নাম্বার 7 যদি খেয়াল করি, আমরা সিম্পল সেন্টেন্সে পাবো প্রিন্সিপাল ক্লজ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে একটা ওয়ার্ড, তারপর হচ্ছে নাউন থাকবে। এটা যদি কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের অ্যান্ড থাকবে, কমপ্লেক্স করতে গেলে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদেরকে হুইজ এবং দ্যাট এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। এক্সাম্পলে খেয়াল করি, প্রথম সিম্পলে আমাদের দেওয়া আছে আই নো দ্য পুয়ার ম্যান। এখানে যে পুয়ার আছে এই পুয়ারের উচ্চারণটা হচ্ছে ফোর, পি এর উচ্চারণ সবসময় আমরা ফ হিসেবে উচ্চারণ করব। তাহলে আই নো দ্য পুয়ার ম্যান। এটা যদি কম্পাউন্ড করতে যাই তাহলে আমাদের আসবে আই নো দ্য ম্যান, কারণ কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল, এন্ড যুক্ত করতে হবে। তাহলে আই নো দ্য ম্যান অ্যান্ড সাবজেক্ট দ্য পুয়ার, এদিক থেকে হি হবে, সরি একটু মনে হয় টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, I know the poor man who is poor. I know the man who is poor. আসলে আমি যে মানুষটিকে জানি, বিষয়টা এরকম অনেকটা যে আমি যে মানুষটিকে জানি সে কি আসলে সেই গরিব মানুষটি আসলে কে, এরকম। তবে আপনারা সবসময় একটা বিষয় খেয়াল করবেন যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যে তিনটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটা থেকে আরেকটাতে আপনারা যেতে পারতেছেন কিনা। সিম্পল থাকলে কম্পাউন্ড করতে হবে, সিম্পল থাকলে কমপ্লেক্স করতে হবে। সাপোজ কমপ্লেক্স দেওয়া আছে সেটা থেকে কম্পাউন্ড করতে হবে, আবার সিম্পলও করতে হবে। যখনই আপনি একটা থেকে আরেকটাতে কনভার্ট হতে পারবেন তখনই আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টপিকটি আছে এটা আপনি ক্লিয়ার হতে পারবেন। এবং এত রুলস আসলে মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি বারবার একবার দুইবার তিনবার প্র্যাকটিস করেন, বারবার এক্সাম্পলগুলো লিখে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার কোনো রুলস মনে রাখতে হচ্ছে না। জাস্ট এভাবেই লিখলেই মাথায় থাকবে যে টু থাকলে ভেরি বা মাস অ্যান্ড হবে, দ্যাট হবে, তারপর অ্যান্ড হবে কম্পাউন্ডে। আবার যদি শুধু টু থাকে তাহলে কমপ্লেক্সে সো দ্যাট হবে, কম্পাউন্ড করার সময় অর হবে। এগুলা আসলে প্র্যাকটিস করতে করতেই চলে আসবে। আমরা এখন একটা বিষয় খেয়াল করি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব। আমরা এতক্ষণ তিনটাতেই ছিলাম,
কিন্তু আমরা এখন খেয়াল করি যে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব। সেটা কীভাবে? আমাদের রুল নাম্বার 1 হচ্ছে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যদি কোনো, এতক্ষণ ধরে আমরা কিন্তু দেখেছি যে কম্পাউন্ড করার সময় আমাদের দুইটা সেন্টেন্সকে কনজাংশন অথবা কানেক্টর হিসেবে অ্যান্ড ব্যবহার করা হয়েছিল। তাহলে রুল নাম্বার 1-এ আমরা বলতেছি অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লজ যদি অপরটির কারণ বা সময় নির্দেশ করে, অপর ক্লজটার কারণ বা সময় নির্দেশ করে, তবে উক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার জন্য যে গঠন বা স্ট্রাকচার আছে তা হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন বসাতে হবে, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা বসাতে হবে, অ্যান্ডের পরিবর্তে কমা বসাতে হবে, এবং সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা বসাতে হবে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি তাহলে এক্সাম্পলটা আমাদের কম্পাউন্ড এভাবে আছে যে হি কেম টু মি অ্যান্ড আই ফেল্ট ট্রাইড। কমপ্লেক্স করার সময় আমাদের কি আসবে? হোয়েন হি কেম টু মি আই ফেল্ট ট্রাইড। আমাদের নিয়ম বলছিল যে যদি একটা কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লজ যদি একটি অপরটির কারণ বা সময় নির্দেশ করে, তবে উক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স করার সময় সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটা ব্যবহার করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা হবে অ্যান্ডের পরিবর্তে কমা বসাবো এবং সেকেন্ড সেন্টেন্সটা বসবে। তাহলে হি ক্যাম টু মি আই ফেল্ট রাইট, এখানে কমপ্লেক্স করার সময় আমাদের তাহলে হোয়েন বসাতে হচ্ছে। প্রথম যে সেন্টেন্সটা আছে হি ক্যাম টু মি সেটা বসাচ্ছি হি ক্যাম টু মি, নেক্সট হচ্ছে অ্যান্ড আই ফেল্ট ট্রাই আছে, তাহলে তার পূর্বে আমরা কমা বসাই দেব। হোয়েন হি ক্যাম টু মি কমা আই ফেল্ট ট্রাই। ওকে, আমরা নেক্সট রুল নাম্বার 2-এ দেখি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সের, যে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যদি বার্ড থাকে তাহলে সেটা কমপ্লেক্স করার যে স্ট্রাকচার বা গঠন আছে সেটা হচ্ছে বার্ড থাকলে আমাদের দো বা অলদো নিতে হবে। আমরা কিন্তু এটা পড়েছিলাম যে সিম্পল হবে ইন স্পাইট অফ, কম্পাউন্ডে বার্ড এবং আপনার কমপ্লেক্স যখন করবো তখন হবে দো বা অলদো। আমরা আবার খেয়াল করি দো বা অলদো যদি থাকে তাহলে আমাদের কম্পাউন্ড করার সময় বার্ড হবে, অথবা বার্ড যদি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে তাহলে কমপ্লেক্স করার সময় দো বা অলদোর ব্যবহার করতে হবে, এবং প্রথম সেন্টেন্সটা বসাতে হবে প্লাস বার্ডের পরিবর্তে কমা বসাতে হবে এবং বাকি সেন্টেন্সটা হতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। দ্য বয় ট্রাইড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। দ্য বয় ট্রাইড হার্ড, খুব কঠোর চেষ্টা করেছিল কিন্তু কুড নট উইন দ্য ম্যাচ, তারপরও সে কি ম্যাচটা জিততে পারেনি। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের গঠনটা কি ছিল যে দো বা অলদোর ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দো দ্য বয় ট্রাইড হার্ড, ডাবল হার্ড আসছে, দো দ্য বয় ট্রাইড হার্ড, আমাদের বার্ডের পরিবর্তে কমা নিতে হবে, এবং পরবর্তী যে সেন্টেন্সটা আছে কুড নট উইন দ্য ম্যাচ, এখানে সাবজেক্ট দেওয়া ছিল না কম্পাউন্ডে, তাহলে আমাদের সাবজেক্ট দ্য বয়ের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি আসছে, হি কুড নট উইন দ্য ম্যাচ। কিন্তু কখনো যদি এমনটা হয় যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলছে আপনাকে, কমপ্লেক্সে দেওয়া আছে দো দ্য বয় ট্রাইড হার্ড হি কুড নট উইন দ্য ম্যাচ, তাহলে আপনি কম্পাউন্ড করার সময় কি করবেন? সরাসরি লিখে দিবেন, দোটাকে উঠিয়ে দিয়ে দ্য বয় ট্রাইড হার্ড, কমার জায়গায় দিবেন বার্ড, কারণ দো থাকলে আমাদের মাথায় রাখতে হবে যে দো এর পরিবর্তে আমরা বার্ড বসাতে হবে কম্পাউন্ড করার সময়, এবং সাবজেক্টটা যেহেতু আমরা প্রথমে দ্য বয় নিয়েছি তাহলে হি এর দরকার নাই, সরাসরি কুড নট উইন দ্য ম্যাচ। ওকে, আমরা রুল নাম্বার 3-এ দেখি। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে অর থাকে এবং তা কমপ্লেক্স করতে হয় তাহলে কমপ্লেক্স করার যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার বা গঠনটা হবে এমন যে অর থাকলে আমাদের নিতে হবে ইফ, তারপরে আমাদের যে সাবজেক্ট থাকবে সাবজেক্ট নিতে হবে, এবং ডু নট আনতে হবে অথবা নেগেটিভ করতে হবে অর সেন্টেন্সটাকে, তাহলে ডু নট নিতে হবে, তারপর ফার্স্ট যে ক্লজ ছিল সেটা নিতে হবে, এরপর অরের পরিবর্তে কমা বসাতে হবে, অ্যান্ড আবার সাবজেক্ট প্লাস উইল প্লাস যে কম্পাউন্ডের যে অর ছিল এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে অর্থাৎ এর পরবর্তী অংশটা বসাতে হবে। একটা বিষয় দেখেন, কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে সরাসরি আমরা এই সেন্টেন্সটার সাথে কিন্তু পরিচিত, ডু অর
ডাই। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করব কিভাবে? এত ছোট্ট একটা সেন্টেন্স, কমপ্লেক্সটা দেখেন কত বড় হয়ে যায়। কমপ্লেক্সটা হবে আমাদের প্রথমে ইফ নিতে হবে, ইফ নিলাম, যেহেতু ডু অর ডাই তাহলে সাবজেক্ট হিসেবে ইউ আসবে। ইফ ইউ ডু নট, কারণ আমাদের বলা হয়েছিল কমপ্লেক্স করার ক্ষেত্রে ইফ আসবে, ডু নট আর সাবজেক্ট, তারপর হচ্ছে ডু নট। তাহলে আমাদের ইফ ইউ ডু নট, এরপর প্রথম ক্লজ ছিল ডু, অরের পূর্বে ছিল ডু, তাহলে ইফ ইউ ডু নট ডু, অরের জায়গায় কমা, নেক্সটে হচ্ছে সাবজেক্ট আবার ইউ এবং উইল বসাতে হবে, তাহলে ইউ উইল, অরের পরবর্তী অংশ হচ্ছে ডাই। তাহলে ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। সাপোজ কমপ্লেক্সে আছে, কমপ্লেক্স থেকে আমরা এখন কম্পাউন্ড করব, তাহলে আমাদের সাপোজ ধরে দেওয়া আছে এখানে যে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, আমাদের এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। আমরা কিন্তু ভেবাচাকা খেয়ে যাব যে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা কী করবো? কমা আছে, ইফ থাকলে আমরা জানি অর হবে, কিন্তু ইউ ডু নট ডু ইউ উইল ডাই, আসলে আমাদের এই ছোট্ট ছোট্ট ধারণাগুলো মাথা থেকে চলে যায় যে আমাদের এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে এবং ডু নট আমরা গঠন থেকে নিয়ে আসছিলাম কমপ্লেক্স করার সময়, এবং দ্বিতীয় সেন্টেন্সে দ্বিতীয় ক্লোজে উইল নিয়ে আসছিলাম। এই ওয়ার্ডগুলোকে আমাদের কম্পাউন্ড করার সময় উঠিয়ে দিতে হবে। তাহলে ইফ উঠে যাবে, ইউ ডু নট উঠে যাবে, তাহলে থাকবে ডু অর ডাই। ওকে, আমরা যদি নেক্সট রুলস খেয়াল করি, রুল নাম্বার 4, তাহলে হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত ক্লজ অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ, কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড থাকে তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত ক্লজ অ্যান্ড ইফেক্ট নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, একটু পরে আপনারা বুঝতে পারবেন ক্লজ অ্যান্ড ইফেক্ট বিষয়টা কি। ক্লজ অ্যান্ড ইফেক্ট বিষয়টা হচ্ছে এরকম যে নাথিং ড্যাশ ড্যাশ নর, তারপর হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, বিষয়টা এরকম আর কি। তো কম্পাউন্ড সেন্টেন্সকে সো ড্যাশ ড্যাশ দ্যাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দ্বারা যুক্ত হয় এবং ক্লজ অ্যান্ড ইফেক্ট নির্দেশক হয়, তাহলে আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার সময় সো ড্যাশ ড্যাশ দ্যাট ব্যবহার করতে হবে। এখন দেখেন ক্লজ অ্যান্ড কি বলছিল, যে ক্লজ অ্যান্ড ইফেক্ট বিষয়টা আসলে কি। ক্লজ অ্যান্ড ইফেক্ট আপনি কম্পাউন্ডের যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবেন। ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। কারণ আছে এবং সেটার একটা ফল আছে। যে কারণটা দেখানো হয়েছে সেটার একটা ফল থাকবে, যেমন যে ফারহান ওয়ার্কস ভেরি হার্ড, ফারহান খুব কঠোর পরিশ্রম করে এবং সে কি তার জীবনে কি শাইন করেছে। কারণ ছিল, তার ফলাফল সে পেয়েছে, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট। আপনি যেমন কারণ যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এটাই হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ছিল ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ অথবা হি ক্যান সাকসেস ইন লাইফ। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কি করতে হবে? কমপ্লেক্সে আমাদের বলেছিল সো ড্যাশ ড্যাশ দ্যাট বসাতে হবে, কিন্তু আমরা এই সেন্টেন্সটা বা এই রুলসটা কিন্তু এর আগেও আমরা পড়েছিলাম যে যদি ভেরি অথবা মাস থাকে এবং ড্যাশ ড্যাশ কি এন্ড হবে, তাহলে আমরা কি সো ড্যাশ ড্যাশ দ্যাট বসাবো কমপ্লেক্স করার সময়। ঠিক ফারহান ওয়ার্কস হার্ড, ফারহান ওয়ার্কস হার্ড, ভেরি এর জায়গায় বসাবো সো, হার্ড এন্ডের জায়গায় বসাবো দ্যাট, হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে আমাদের কমপ্লেক্স করার ক্ষেত্রে কি আসছে? ফারহান ওয়ার্কস সো হার্ড দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। আমরা রুল নাম্বার 5-এ দেখি যে এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক। এর আগে আমরা বললাম যে এন্ড দ্বারা যুক্ত কজ অ্যান্ড ইফেক্ট থাকলে আমাদের সো ড্যাশ ড্যাশ দ্যাট নিতে হবে। এখন আমরা দেখতেছি এন্ড দ্বারা যুক্ত যদি বাক্যটা উদ্দেশ্যমূলক হয়, কোনো একটা উদ্দেশ্য আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে শুধুমাত্র কমপ্লেক্স করার সময় আমাদের সো ড্যাশ ব্যবহার করতে হবে, সো দ্যাট। আমরা পূর্বের রুলসটে সো ড্যাশ ড্যাশ দ্যাট, অর্থাৎ সো এর মাঝখানে সো এর পরে কিছু একটা ওয়ার্ডস ছিল, তারপরে আপনার দ্যাট বসিয়েছি, কিন্তু এখানে সো দ্যাট একই সাথে কম্পাউন্ড সেন্টেন্সকে সো দ্যাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি।
এক্সাম্পল খেয়াল করলে দেখবো যে উই টেক ব্যালেন্স ডায়েট অ্যান্ড উই ক্যান কিপ গুড হেলথ। উই টেক ব্যালেন্স ডায়েট, আমরা যদি ব্যালেন্স মাফিক ডায়েট করি অর্থাৎ এবং উই ক্যান কিপ গুড হেলথ, তাহলে কি আমরা একটা সুস্থ ভালো ভালো স্বাস্থ্যের অধিকারী এটা ধরে রাখতে পারবো, উই ক্যান পারবো। তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের কি করতে হবে, আমাদের গঠনটা ছিল এমন যে সো দ্যাট নিয়ে আসতে হবে। তাহলে এখন সো দ্যাট কোথায় বসাবো, অ্যান্ডের পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো। উই টেক ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান কিপ গুড হেলথ। উই টেক ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান কিপ গুড হেলথ। আমরা এতক্ষণ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বললাম, এবার আমরা সিম্পল থেকে কম্পাউন্ড পড়ব। যে রুলসগুলো পড়তেছি এই রুলসগুলো কিন্তু ঘুরায় ফিরায় আমি আসলে প্রথমে সবগুলো বলে দিছিলাম, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, সেগুলাই ভেঙে ভেঙে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স দেখলাম। এবার সিম্পল থেকে কম্পাউন্ড দেখব। সিম্পল থেকে কম্পাউন্ডের প্রথম রুলস হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের গঠন বা স্ট্রাকচারটা হচ্ছে এমন, ফার্স্ট সাবজেক্ট বসাতে হবে, প্লাস আমাদের মেইন ভার্ব বসাতে হবে, এবং কমা যে থাকবে কমার পূর্ব পর্যন্ত বসাতে হবে, এবং এর জায়গায় কি বসাতে হবে, অ্যান্ড বসাতে হবে, এবং সাবজেক্টের পরের অংশ। তাহলে সিম্পল সেন্টেন্সে এক্সাম্পলে আছে যে ফিনিশিং দ্য ওয়ার্ক, আমরা কিন্তু পড়েছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তারপর সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই ঠিক সেই রুলটাই এখানে আমরা রিপিট করতেছি যে ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়ান্ট টু দ্য প্লেগ্রাউন্ড, to the playground. Finishing the work we want to the playground. তাহলে কম্পাউন্ডে কি আসবে, আমাদের সাবজেক্ট, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, সেই উই আমাদের প্রথম ক্লজের সাবজেক্ট হিসেবে উই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। উই ফিনিশড দ্য ওয়ার্ক and went to the playground. Suppose আমরা বিপরীতে যদি যাই, যে কম্পাউন্ড থেকে সিম্পল করি, আসলে সিম্পল থেকে কম্পাউন্ড করলাম, কিন্তু কম্পাউন্ড থেকে যদি সিম্পল করি তাহলে বিষয়টা কেমন আসে, কম্পাউন্ডে থাকলে we finished the work and went to the playground. আমরা এই কাজটা শেষ করে কি খেলার মাঠে যাব, একটা উদ্দেশ্য আছে। তাহলে ঠিক সেম ভাবে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, ফিনিশিং দ্য ওয়ার্ক, এন্ডের জায়গায় কমা বসাবো, সাবজেক্ট উই নিয়ে আসবো, তাহলে উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। ওকে, রুল 2 যদি দেখি আমরা, বিং যুক্ত, বিং থাকবে BEING, বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে কি পাবো, আমাদের গঠনটা এমন থাকবে যে সাবজেক্ট প্লাস বিং থাকবে, এর বাকি অংশ আমরা সাবজেক্ট বসাবো, এরপরে হচ্ছে আমরা বিং এর যে বাকি অংশ ছিল টেন্সের সাথে সেটা বসাবো, এবং সেই টেন্সটাও পার্সন অনুযায়ী ভার্বটা বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়াস হবে, এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ পার্সন অনুসারে আমাদের ভার্বটা বসাতে হবে। এরপর হচ্ছে বি থেকে আইএনজি যে এর পরের অংশ আছে সেটা প্লাস কমাটা উঠে যে এন্ড বসাতে হবে। এরপর দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তো আমরা সামনে নিছি, এজন্য পরে দরকার নাই, এজন্য সাবজেক্ট বাদে এর পরের অংশটা আমরা বসাবো। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, আমরা এখানে ফার্স্ট ক্লজে দেখতেছি বিং ফাদার কমা দিয়ে আছে। তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ ছিল যে টেন্স, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে সাবজেক্ট কি হি, তাহলে হি বসাবো, এবং ভার্ব আমরা কি সাবজেক্ট অনুযায়ী বসাবো, সাবজেক্ট আমাদের হি, এবং ফাদার ক্যান নট প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে ক্যান নট নেগলেক্ট সন। হ্যাঁ, তাহলে আমরা কি বসাবো, হি ইজ ফাদার, কমার জায়গায় বসাবো অ্যান্ড, সাবজেক্টটা আমরা পূর্বে নিয়েছি এই জন্য আর প্রয়োজন নেই, তাহলে ক্যান নট নেগলেক্ট হিজ সন।
যদি কম্পাউন্ড থেকে সিম্পল করতে বলে তাহলে বিষয়টা খেয়াল করতে হবে যে হি ইজ ফাদার অ্যান্ড ক্যান নট নেগলেক্ট হিজ সন, তাহলে আমাদের আসবে সাবজেক্টটা উঠে যাবে, ইজ উঠে যাবে, আমরা এখানে বিং নিয়ে আসবো, তাহলে বিং ফাদার অ্যান্ড হি ক্যান নট নেগলেক্ট হিজ সন। আসলে নেগলেক্ট হচ্ছে অবহেলা করা। রুল নাম্বার 3 দেখি, হ্যাভিং যুক্ত, পূর্বেরটা ছিল বিং যুক্ত, এবার হচ্ছে হ্যাভিং যুক্ত বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্স থাকবে খুব সিম্পল সেন্টেন্স থাকবে, সেটা হয় হ্যাভিং যুক্ত হবে, মানে প্রথমে হ্যাভিং থাকবে, নতুবা কি থাকবে, পারফেক্ট পার্টিসিপল থাকবে। তাহলে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যে প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে, তারপর টেন্স অনুযায়ী ভার্ব হচ্ছে টু হ্যাভ হবে, অর্থাৎ টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাড এটা বসাতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ভার্ব অনুযায়ী। এরপর হচ্ছে কমার পূর্ব পর্যন্ত লিখতে হবে, এরপর এন্ড হবে কমার জায়গায়, এবং সাবজেক্ট বাদে এর পরের অংশটা যুক্ত হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, হ্যাভিং রিটেন দ্য লেটার, আই ফস্টেড ইট, তাহলে আমাদের সাবজেক্ট কি আই হচ্ছে আপনার ফার্স্ট পারসন, এই জন্য আমাদের হেড আসছে। হেড আসার কারণ হচ্ছে আপনার এখানে ভার্বটা খেয়াল করলে দেখবেন যে পাস্ট পার্টিসিপলে আছে রিটেন এবং পোস্টেড দুইটাই, এই জন্য আমাদের আসছে হ্যাড। তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, হ্যাঁ পোস্টেডটা মিসিং, ওকে নো প্রবলেম। আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট। আচ্ছা, আপনারা যদি এই পিডিএফটা চান তাহলে একটু দয়া করে নক করে দিয়েন, ইনবক্সে নক করলে আমি আপনাদের পিডিএফটা শেয়ার করে দিতে পারবো। আসলে আপনাদের চাহিদা না থাকলে কেউ কিছু করবে না। আপনি আজকে আমাকে কমেন্টে বলেন যে নেক্সট ভিডিও এটা নিয়ে চাই, নেক্সটে এই টপিকটা আমি বুঝি না এটা বলেন, পোয়েট্রি এটা বুঝি না, রোমান্টিক পোয়েট্রি সেকেন্ড ইয়ারের আছে, ফার্স্ট ইয়ারের আছে, আপনারা আমাকে বলেন, আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি সেটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের উপস্থিতি আসলে এতই খারাপ যে আমার লাইভ করতে আসার ইচ্ছাটাই চলে যায়। আপনারা একটা জিনিস ভেবে নিলে ভাবলে বুঝতে পারবেন যে এই পুরোটা লেখা, এত বড় একটা পিডিএফ লিখে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এখানে বসে সময় দিয়ে বকবক করে যাচ্ছি, কিন্তু আপনাদের রেসপন্স আসলে খুবই কম। আপনারা যদি কখনো লাইভটা দেখে থাকেন, ঠিক আছে, আপনারা সরাসরি লাইভ দেখতেছেন না, কিন্তু এই ভিডিওটি যদি পরবর্তীতে বা লাইভ শেষ হওয়ার পরেও দেখেন, আপনারা অন্তত এটুকু বলেন যে পরবর্তী ভিডিও কি নিয়ে চান। ফার্স্ট ইয়ারের আপনাদের 6টা কোর্স আছে, সেকেন্ড ইয়ারের 6টা কোর্স আছে, আমি চেষ্টা করব যতটুকু ইফেক্ট দেওয়ার, আমি চেষ্টা করব ততটুকু ইফেক্ট দেওয়ার জন্য। বেশি কথা বলে ফেলছি, আমরা নেক্সট রুলে যাই। রুল নাম্বার 4, ইন স্পাইট অফ, আমরা পড়েছিলাম কিন্তু দোর ক্ষেত্রে প্রথমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করি তখনও পড়লাম, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময়ও পড়েছি, এখন সিম্পল থেকে কম্পাউন্ড করব সেখানেও পড়ি যে ইন স্পাইট অফ বা ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা বাট যুক্ত করব, কমার জায়গায় কি হবে, বাট হবে। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সের যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ইন স্পাইট অফ হিজ ডিসঅনেস্টি, কমা হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে আমাদের কম্পাউন্ড করার সময় কি হবে, ইন স্পাইট অফ হিজ, আমরা কিন্তু বলেছিলাম যে ইন স্পাইট অফ উঠে যে সাবজেক্ট, যে পসেসিভ ফর্মটা আছে সেটার সাবজেক্ট হবে, তাহলে হিজ আছে সেটা হবে কি হি, এবং পরবর্তী সেন্টেন্সে দেখেন যে ভার্ব হিসেবে আছে ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে কি হবে, হি ওয়াজ ডিসঅনেস্ট বাট রিওয়ার্ডেড, হি ওয়াজ ডিসঅনেস্ট পর্যন্ত আমরা লিখলাম, এরপর কমার জায়গায় লিখবো আমরা বাট, এরপর সাবজেক্ট এবং ভার্বটা যদি আমরা শুরুতেই লিখে নিয়েছি তাই জন্য শুধু আমরা রিওয়ার্ডেড লিখলে হয়। আসলে খুব একটা সিম্পল সেন্টেন্স চলে আসে কম্পাউন্ডে যে হি ওয়াজ ডিসঅনেস্ট বাট রিওয়ার্ডেড।
রুল নাম্বার 5-এ লক্ষ্য করলে দেখব যে উইথাউট প্লাস জিরান্ট যুক্ত, অর্থাৎ আইএনজি যুক্ত কিছু একটা থাকবে, জিরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্স যদি শর্ত বোঝায়, কোনো একটা শর্ত থাকবে এমন বোঝায়, তবে অর যুক্ত করে কম্পাউন্ড করতে হবে। তাহলে আমরা গঠন বা স্ট্রাকচারটা দেখি, খেয়াল করলে বুঝতে পারবো যে উইথাউট উঠে গিয়ে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত ভার্বটা আছে সেটার প্রেজেন্ট ফর্ম বসবে এবং কমায়ের স্থলে অর বসবে, তারপর কমার পরের অংশ বসবে। দেখো বিষয়টা সিম্পল সেন্টেন্সে কি আছে, উইথাউট আছে, আমাদের উইথাউটকে উঠাই দিতে হবে কম্পাউন্ড করার সময়। গোয়িং আছে, গো প্লাস আইএনজি, আসলে ভার প্লাস আইএনজি আর নাউন প্লাস আইএনজি, একটা জিরান্ট একটা পার্টিসিপল। তো গো প্লাস আইএনজি, তারপর হচ্ছে ইউ উইল ডাই, ইউ উইল ডাই। তাহলে আমরা এটা কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, উইথাউটটাকে উঠাই দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তাহলে গোয়িং এর প্রেজেন্ট ফর্ম আসবে গো, কমায়ের স্থলে অর বসাবো, তাহলে গো অর ইউ উইল ডাই, গো অর ইউ উইল ডাই। নেক্সট রুল, রুল নাম্বার 6, পাই থাকবে, তারপর জিরান যুক্ত অথবা অথবা আপনার সহজে বোঝার জন্য বলি যে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর হচ্ছে এন্ড যোগ করে এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে বাই উঠে যাবে, যে আইএনজি যুক্ত ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল, সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং কমার পূর্ব পর্যন্ত যে এক্সটেনশন আছে সেটা বসবে, কমায়ের স্থলে এন্ড বসবে এবং কমার পরের অংশটা বসবে। তাহলে বাই ওয়েস্টিং your time you can spoil your life, তাহলে আমরা এই যে সেন্টেন্সটা ছিল বাই ওয়েস্টিং ইউর টাইম ইউ ক্যান স্পয়েল ইউর লাইফ, এটা কম্পাউন্ড করতে গেলে আমাদের কি আসবে, বাই উঠে যাবে, ওয়েস্টিং ভার্ব প্লাস আইএনজি ভার্ব ছিল এখানে, তাহলে আইএনজিটা উঠে যে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ওয়েস্ট, তাহলে ওয়েস্ট ইউর টাইম, কমায়ের জায়গায় এন্ড, ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ইউ ক্যান স্পয়েল ইউর লাইফ, পরবর্তী কমার পরের যে অংশটা ছিল সেটা সম্পূর্ণটাই বসলো। নেক্সট রুল হচ্ছে 2+2 যুক্ত সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আনতে হবে প্রথমে, তারপর বিভার্ব বসবে, বিভার্ব নিতে হবে, এরপর যে প্রথম যে টু এর পরিবর্তে আমাদের ভেরি বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভ আসবে, আসলে সো টু আর টু এর মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটাকে অ্যাডজেক্টিভ বলছে, তাহলে ভেরি এরপরে অ্যাডজেক্টিভ, তারপর দ্বিতীয় টু এর জায়গায় বসবে অ্যান্ড প্লাস ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট ফর্মে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই ক্যান নট, পাস্ট ফর্মে থাকলে হবে কুড নট, এরপর টু যে আছে এর পরের অংশটা টু বাদে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, হি ইজ টু dull to understand it, he is too dull to understand it। আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে রুলসটা ছিল বা স্ট্রাকচারটা ছিল এমন যে হি ইজ, প্রথম টু এর জায়গায় টু এর জায়গায় বসবে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ হিসেবে ডাল, আর দ্বিতীয় টু এর জায়গায় বসবে অ্যান্ড, ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। ক্যান নট আসলো কথা থেকে, আমাদের ক্যান নট আসছে যে প্রথম সেন্টেন্সে দেখেন হি ইজ, এখানে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স, এই জন্য অবশ্যই আমাদের পরবর্তীতে ক্যান নট নিয়ে আসতে হয়েছে। তাহলে হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। আমরা এবার খেয়াল করব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। প্রথমে বললাম কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরপর সিম্পল থেকে কম্পাউন্ড, এরপরে হচ্ছে এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। সিন, অ্যাজ, হোয়েন ইত্যাদি এই কনজাংশন, এই তিনটা কনজাংশন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে সিন্স, অ্যাজ, হোয়েন তুলে দিয়ে এবং এরপর কমপ্লেক্স সেন্টেন্সের কমা তুলে দিয়ে সেখানে এন্ড বসাইতে হবে।
বসালে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। অর্থাৎ হয়েনকে উঠিয়ে দিয়ে বাকি যা আছে সব বসাবো কমার পূর্ব পর্যন্ত, এবং কমাকে উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, অ্যান্ড বসাবো। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে যে when I went there, when I went there, when I went there and found him. Oh sorry, when I went there I found him. তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি আসবে, তাহলে আসবে whenটাকে আমরা উঠিয়ে দিব, এরপর আছে I went there, I went there, I found him. I যেহেতু সাবজেক্ট দুইখানেই থাকতেছে, এই জন্য আমরা কম্পাউন্ড করার সময় দ্বিতীয় ক্লোজে সাবজেক্ট না রাখলেও চলবে। তাহলে I went there and found him. ক্লিয়ার? নেক্সট যে রুল আছে সেটা হচ্ছে দো অলদো। আবার সেই দো অলদো রুলসে আমরা আসলাম, যে দো অলদো থেকে যদি আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি, আমরা কিন্তু কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময় এই রুলটা শিখছিলাম। তাহলে আমরা আবার দেখি, রিভিশন হয়ে যাক। দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার পরিবর্তন করতে হলে দো অলদো তুলে দিতে হবে এবং এরপরে কমা তুলে দিয়ে সেখানে বাট বসাতে হবে, বাট বসাতে হয়। আসলে বলতে বলতে আমার নিজেরই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তাহলে আমরা সেন্টেন্স দুটো দেখি। উদাহরণে কমপ্লেক্স থাকলে থাকবে এমন যে although it rained heavily he went out without an umbrella. Although it rained heavily, he went out without an umbrella. তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের আসবে it rained, অলদোটাকে উঠিয়ে দিতে হবে, বাকি যা আছে সেটা বসাবো। ইট রেইনড হ্যাভিলি, কমায়ের পরিবর্তে বাট বসাবো, যেহেতু দো অলদো ছিল এর পরিবর্তে বাট আসবে। এরপর হি ওয়ান্ট আউট উইথাউট অ্যান আমব্রেলা। ক্লিয়ার? নেক্সট রুল নাম্বার 3, কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয় এবং ইফ যুক্ত ক্লসে যদি নট থাকে। কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি ইফ দ্বারা শুরু হয় এবং ইফ যুক্ত যে ক্লজটা থাকবে সেটা যদি নট থাকে, অর্থাৎ নেগেটিভ হয়, তবে কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করতে হলে ইফ থেকে নট পর্যন্ত অংশ তুলে দিতে হবে। ইফ সহ ইফ থেকে নট পর্যন্ত অংশটা তুলে দিতে হবে এবং এরপর কমা তুলে দিয়ে সেখানে অর বসাবো। অর বসালে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এক্সাম্পল দেখি, কমপ্লেক্সে আছে ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল। তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি না পড়ো তাহলে কি, তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট রিড ইউ উইল ফেল। তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের রুলসটা ছিল এমন যে ইফ থেকে ডু নট অর্থাৎ নট পর্যন্ত আমাদের এটা উঠিয়ে দিতে হবে। তাহলে কি থাকতেছে, রিড কমার পরিবর্তে ওয়ার, তারপর বাকি ক্লজটা ছিল ইউ উইল ফেল, আমরা সেটাই লিখে দিয়েছি। নেক্সট কমপ্লেক্স থেকে সিম্পলে যাব। কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, আসলে কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড থেকে সিম্পলে একটু জটিল হয়ে থাকে সবসময়। তাহলে আমরা প্রথমেই খেয়াল করব যে সিন্স, হোয়েন, এস যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স এর দুটি ক্লজের সাবজেক্ট একই হলে, সরি এখানে এর লেখা আসছে, এটা হবে একই হলে। ওকে, আমরা দেখি যদি একই হলে এবং দুটি ক্লজে প্রিন্সিপাল ভার্ব থাকলে নিচের নিয়মে স্ট্রাকচারটা দেখি এখন, যে সিন্স, হোয়েন, এস এর প্রথম সাবজেক্ট তুলে দিতে হবে। যদি সাবজেক্ট দুটো একই হয় তাহলে প্রথম সাবজেক্ট আমরা কি তুলে দিব, তুলে দিয়ে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং কমা সহ বাকি যা অংশটা আছে সম্পূর্ণটাই লিখে দেব। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দেখেন কি আছে,
যে হোয়েন আই ওয়ান্ট দেয়ার, আমরা বলেছিলাম সিন্স হোয়েন এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবজেক্ট দুইটা একই হয়, সাবজেক্ট প্রথম ক্লোজ এবং দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে সিম্পল করার ক্ষেত্রে হোয়েন উঠিয়ে দিব এবং প্রথম ক্লোজের সাবজেক্টটা উঠিয়ে দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তাহলে হোয়েন আই ওয়েন্ট ছিল, তাহলে এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তাহলে গোয়ের সাথে আইএনজি হবে, তাহলে গোয়িং, এরপর হচ্ছে দেয়া আছে, তাহলে গোয়িং দেয়া, কমা হবে আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, মানে পরবর্তী যে পরবর্তী যে সেন্টেন্সটা ক্লোজটা ছিল সেটা আমরা বসিয়ে দিয়েছি। রুল নাম্বার 2, কমপ্লেক্স থেকে সিম্পলের রুল নাম্বার 2 এ যদি দেখি যে সিন্স বা এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি কারণ বোঝায়, সিন্স বা এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি কারণ বোঝায়, তাহলে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি দিয়ে আমাদের সিম্পল করতে হবে। যদি কারণ বোঝায়, কমপ্লেক্স সেন্টেন্সটাতে যদি কারণ বোঝায়, তাহলে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ ইত্যাদি দিয়ে সিম্পল করতে হবে। আসলে এখানে বিকজ অফ এটা দিয়ে আমরা বেশি সেন্টেন্স পাবো, এই বিকজ অফ এটা দিয়েই সবসময় বেশি আসেও পরীক্ষায়। তাহলে স্ট্রাকচারটা এমন হবে যে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ এটার পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, অথবা ফর, রাব ওয়েদার, কোল্ড এসব, তারপর এক্সটেনশন। তাহলে আমরা যদি দেখি যে এটা আর কি জাস্ট এক্সাম্পলের জন্য ছিল, যে সিন্স দ্য ওয়াজ ফগ হি কুড নট গো আউট, সিন্স দেয়ার ওয়াজ ফগ হি কুড নট গো আউট। আমরা কি করছি, ডিউ টু ফগ, আমরা যদি এখানে বলি বিকজ অফ ফগ হি কুড নট গো আউট। তাহলে নেক্সট রুল, ইফ যুক্ত শর্তমূলক, এর আগে একটা কারণ ছিল, এবার হচ্ছে শর্তমূলক। ইফ যুক্ত শর্তমূলক নেগেটিভ থাকলে, যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করব তা হচ্ছে ইফ থেকে নট পর্যন্ত আমরা তুলে দিয়ে উইথআউট বসাবো এবং ভার্ব প্লাস আইএনজি প্লাস কমা সহ বাকি যা আছে সব বসাই দেবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ইফ থেকে নট পর্যন্ত তুলে দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব এবং ইফ থেকে নট পর্যন্ত তুলে দিয়ে উইথআউট বসাবো এবং ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি করব, এরপর কমা সহ বাকি অংশ। অর্থাৎ আমরা যে যখন সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করি তখন কিন্তু এরকম দেখছিলাম যে উইথআউট, গোয়িং, এরকম সেন্টেন্স কিন্তু আমরা পেয়েছিলাম। তাহলে সেটাই যে যদি ইফ থাকে, অর্থাৎ ইফ থেকে নট পর্যন্ত আমরা উঠে দিয়ে উইথআউট বসাবো, আর এটা কিন্তু ইফ যুক্ত পজিটিভ সেন্টেন্স ছিল, এটা কিন্তু নেগেটিভ। তাহলে আমরা এক্সাম্পল দেখি যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করার যে দুটি সেন্টেন্স এখানে আছে, সেটা হচ্ছে ইফ ইউ ডু নট কাম ইউ উইল নট গেট দ্য পেন। উইথআউট কথাটা আসলে অনেকটা নেগেটিভ মিনিং করে। সো আমরা সিম্পল সেন্টেন্সে দেখি ইফ থেকে নট পর্যন্ত উঠিয়ে দিয়ে উইথআউট বসাইলাম, কামের প্রেজেন্ট ফর্ম কামের সাথে আইএনজি যোগ করে কামিং, উইথআউট কামিং যা কমা সহ যা আছে সব বসাই দিব, কমা বসাইলাম, ইউ উইল নট গেট দ্য পেন। খুব ইজি, আপনারা বারবার প্র্যাকটিস করবেন, কখনোই কঠিন মনে হবে না। রিডিং স্কিল এবং আপনাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালো মতো শেষ করলে ফার্স্ট ইয়ারে রিডিং স্কিল, সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং স্কিল, আর জবের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতেছে, বা যে কোনো পরীক্ষায় অথবা আপনার গ্রামারকে স্ট্রং করার ক্ষেত্রে আপনার অবশ্যই কাজে লাগবে। এই জন্য খুব ভালো মতো বুঝেন, না বুঝলে জানান, কমেন্ট করুন, প্রয়োজনে আমি আবার রিপিট করব। রুল নম্বর 4, ইফ যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় এবং এর দুটি ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয়। আচ্ছা, আমি পূর্বের যে রুলসটা আমরা পড়লাম 3 নাম্বারটা, এটাও কিন্তু ছিল যে ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স, কিন্তু তাদের সাবজেক্টগুলো কি একই ছিল।
এখন যদি ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে এর সাবজেক্টগুলো যদি ভিন্ন হয়, একই না হয়ে ভিন্ন হয়, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? ইফের স্থলে কি উইথাউট বসবে, তারপর প্রথম সাবজেক্ট বসাতে হবে, এরপর সাবজেক্ট প্রথম সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাতে হবে। তাহলে কি করতে হবে? উইথাউট, তারপর প্রথম সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে যা আছে বসাতে হবে, নট উঠে যাবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন বাকি যা আছে বসাতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে ইফ হি ডাজ নট স্টে অ্যাট অফিস আই শ্যাল নট মিট হিম। তাহলে ইফকে উঠাই দিয়ে আমরা বসাবো উইথাউট, হিয়ের পসেসিভ ফ্রম হিজ, তাহলে উইথাউট হিজ ডাজ নট উঠিয়ে দেবো, স্টে পজিটিভ স্টের সাথে আইএনজি যোগ করে স্টেইং করব, উইথাউট হিজ স্টেইং অ্যাট অফিস আই শ্যাল নট মিট হিম। ক্লিয়ার? কারণ ইফ যুক্ত সাবজেক্ট দুইটা এখানে আলাদা, প্রথম সাবজেক্ট হি, দ্বিতীয় সাবজেক্ট আই। আমরা যখন পূর্বের রুলস নাম্বার 3-র এক্সাম্পল দেখি তখন কিন্তু ইফ যুক্ত দুইটা সাবজেক্টই একই ছিল, ইউ, এখানেও ইউ। তাহলে যদি ইফ যুক্ত দুইটা সাবজেক্ট আলাদা হয় তাহলে আমরা উইদাউট বসাবো এবং প্রথম সাবজেক্টের পসেসিভ ফর্ম বসাবো, ভার্বের আইএনজি বসাবো, তারপর বাকি যা আছে সব বসিয়ে দেবো। তাহলে উইথাউট হিজ স্টেইং অ্যাট অফিস আই শ্যাল নট মিট হিম। নেক্সট রুল নাম্বার 5, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। যে সো দ্যাট থেকে প্রিন্সিপাল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে গিয়ে সেই স্থলে আমরা কি বসাবো? সো দ্যাটটা উঠে দিয়ে আমরা সেটার স্থলে টু বসাবো। আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি তখন আমরা সো দ্যাট উঠিয়ে দিয়ে টু বসাবো। যখন সিম্পল থেকে কমপ্লেক্স করেছিলাম তখন কিন্তু টু এর জায়গায় সো দ্যাট বসিয়েছিলাম। তাহলে টু বসাবো এবং বাকি অংশ বসাবো। এক্সাম্পল, পিপল ওয়ার্ক হার্ড সো দ্যাট দে মে শাইন ইন লাইফ। পিপল ওয়ার্ক হার্ড so that they may shine in life। তাহলে আমরা কি করব? people work hard, to এর জায়গায় so that এর জায়গায় to বসাবো। তাহলে people work hard to shine in life। ওকে, নেক্সট রুল নাম্বার 6, so dash dash that। প্রথম so এর জায়গায় বসাবো to, t ডাবল ও, দ্বিতীয় so এর that এর জায়গায় দ্বিতীয় যে that আছে তার জায়গায় বসাবো আমরা to, t o। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আর সো এর স্থলে টু, টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যা আছে বসাবো। এরপর দ্যাট থেকে নট পর্যন্ত উঠে যাবে, দ্যাট থেকে দ্বিতীয় ক্লোজে নট পর্যন্ত উঠে যাবে, তারপর কি হবে? টু বসাতে হবে, বাকি যা আছে তাই। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখি যে দে আর সো নাইস দ্যাট দে ক্যান নট বি ইউজড জাস্ট অ্যাট প্রেজেন্ট। আমরা যদি কম্পাউন্ড করি, আসলে কম্পাউন্ড সেন্টেন্সটা পরের পৃষ্ঠে আছে, আমরা এখানে আগে করি তারপর দেখব। দে আর সো নাইস, তাহলে আমরা সাবজেক্ট কি দে, ভার্ব হচ্ছে কি আর আছে, তাহলে দে আর, সো এর পরিবর্তে আমরা বসাবো টি ডাবল ও, টু, দে আর টু নাইস, দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠিয়ে দিয়ে আমরা টু বসাবো। তাহলে দে আর টু নাইস টু বি ইউজড জাস্ট অ্যাট প্রেজেন্ট। ওকে, দে আর too nice to be used just at present। They are too nice to be used just at present। Next, rule number 7, though বা although যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা এর আগে এই সেন্টেন্সটা এ পর্যন্ত মনে হয় 3বার পড়ে ফেলছি। দো অলদো যুক্ত থাকলে আমাদের সিম্পল করার সময় অবশ্যই ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ নিয়ে আসতে হবে, আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের অর নিয়ে আসতে হবে। তাহলে দো অলদো যুক্ত যদি থাকে তাহলে আমরা কি করব? দো অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ বসাবো, সাবজেক্ট যেটা থাকবে সেটার পসেসিভ ফর্ম বসাবো, এরপরে বিং বা হ্যাভিং দুটোর মধ্যে একটা আসবে, তারপর হচ্ছে এক্সটেনশন। এখন বিং বা হ্যাভিং এই দুটার মধ্যে আপনি কোনটা বসাবেন? বিং বসাবেন যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা বি ভার্ব থাকবে, হ্যাভিং বসাবেন যখন হ্যাভ ভার্ব থাকবে, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড। ক্লিয়ার? তাহলে আমরা এক্সাম্পল দেখি। দো হি ওয়াজ ডিসঅনেস্ট, দো হি ওয়াজ ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। দো হি ওয়াজ ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। তাহলে আমরা দো এর পরিবর্তে কি বসাবো? ইন স্পাইট অফ,
হি এর পরিবর্তে হি এর পসেসিভ ফর্ম বসাবো। ইন স্পাইট অফ হিজ ওয়াজ আছে, আমি বলছি এম ইস আর ওয়াজ ওয়ার থাকলে বিং বসাবো। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং ডিসঅনেস্ট, কমা কমা থেকে বাকি যা আছে পুরোটাই বসিয়ে দেবো, হি ওয়াজ সেট ফ্রি। যদি সিম্পল থাকতো ইন স্পাইট অফ হিজ বিং ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি, এটা থেকে কমপ্লেক্স করতে বলতো, তাহলে আমরা করতাম দো হি ওয়াজ ডিসঅনেস্ট, বিং আছে এই জন্য ওয়াজ, দো হি ওয়াজ ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। ওকে, নেক্সট রুল, কমপ্লেক্স সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন হু, হুইজ এসব থাকে এবং সেটা সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে আমরা কি করব, সিম্পল সেন্টেন্সে অর্থাৎ যখন সিম্পল করব তখন কি রিলেটিভ প্রোনাউন এবং তৎপরবর্তী যে ভার্ব আছে তারপরে যে ভার্ব আছে সেটা উঠে যাবে। যেমন এক্সাম্পলে দেখি, এরপর একটা বলছি এক্সাম্পলে, দ্য ম্যান হু ইজ ড্রয়িং ক্যাশ দ্য ম্যান হু ইজ ড্রোনিং ক্যাশ অ্যাট আ স্ট্র। ক্লিয়ার? হু ইজ, এখানে হু রিলেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন না কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, হুম, এগুলা সেন্টেন্সের মাঝখানে বসবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যদি ইন্টারোগেটিভ হতো তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্ন পাতাম এবং হুটা সবার সামনে থাকতো। তাহলে দ্য ম্যান হু ইজ ড্রোনিং ক্যাশ অ্যাট আ স্ট্র। তাহলে এটা করার সময় আমাদের স্ট্রাকচারটা ফলো করে আমরা করি, যে বলেছে সাবজেক্টকে নির্দেশ করে, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তনের সময় উক্ত রিলেটিভ প্রোনাউন এবং তৎপরবর্তী ভার্ব উঠে যায় এবং রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি সাবজেক্টের পূর্বে বসে। রিলেটিভ প্রোনাউনের পরে যে অ্যাডজেক্টিভটা আছে, হু ইজ ড্রনিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ এখানে, তাহলে এই অ্যাডজেক্টিভটা পূর্বে বসবে। তাহলে ড্রনিং এর পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ নিয়েছি, আ ড্রনিং ম্যান সাবজেক্টের পূর্বে বসাবো। তাহলে আ ড্রনিং ম্যান ক্যাশ অ্যাট আ স্ট্র, বাকি যা আছে তাই বসেছি। আসলে এই রুলসটাকে অনেকে কঠিন মনে করেন, আসলে এটা কঠিন না, খুব ইজি একটা রুলসটা খেয়াল করলে বুঝতে পারবেন যে দ্য ম্যান হু ইজ ড্রনিং ক্যাশ অ্যাট আ স্ট্র, আমরা যে ড্রনিং আছে এটা সামনে সাবজেক্টের জায়গায় বসাবো। তাহলে সাবজেক্ট ছিল কি দ্য ম্যান, এখন দ্য আর্টিকেল ড্রনিং, তো ড্রনিং এর সামনে দা হবে না, তাহলে আ হবে। আর ড্রনিং ম্যান হু ইজ এর পরিবর্তে এটা আসছে, এরপর যা ছিল ক্যাশেস অ্যাট আ স্ট্র, আমরা সেটাই বসিয়ে দিয়েছি। নেক্সট, কম্পাউন্ড থেকে সিম্পল। আমরা প্রায় শেষের দিকে, আর হয়তো 2টা পেজ পাবো এটা বাদে, বা এটা সহ 3টা। আমরা কম্পাউন্ড টু সিম্পল দেখি। কম্পাউন্ড থেকে সিম্পলে আসার জন্য এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর এন্ডের উভয় অংশের সাবজেক্ট যদি একই হয়, সাবজেক্ট যদি এক বা একই হয়, অর্থাৎ সাবজেক্ট দুটা একই হবে, তাহলে সিম্পল সেন্টেন্স করার সময় আমাদের খুব ইজি হবে যে এন্ড যুক্ত আছে এবং দুই পাশে 2টা ক্লজের ভার্বগুলো না সাবজেক্টগুলো একই। তাহলে আমরা কি করব, এক্সাম্পলে দেখি যে হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড রিটার্ন হোম। আমরা কিন্তু এরকম সিম্পল থেকে কমপ্লেক্স করেছিলাম। আপনারা প্রথমে সিম্পল যেটা আছে সেটা খেয়াল করুন। ফিনিশিং দ্য ওয়ার্ক হি রিটার্নড হোম, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে, তারপর এক্সটেনশন ছিল, এরপর কমা দিয়ে কি বলে সিম্পল সেন্টেন্সে বাকি যে দ্বিতীয় ক্লজটা ছিল, এটা থেকে আমরা যখন কম্পাউন্ড করেছিলাম কি করেছিলাম, দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা প্রথমে নিয়েছিলাম হি এবং ভার্বটা পাস্ট পার্টিসিপল করেছিলাম হি ফিনিশড দ্য ওয়ার্ক। কারণ পাস্ট পার্টিসিপল কেন, কারণ হচ্ছে এই যে রিটার্নড আছে, এই রিটার্নড হচ্ছে পাস্ট টেন্সে আছে, এই জন্য হি ফিনিশড দ্য ওয়ার্ক, কমার জায়গায় এন্ড হবে হি রিটার্নড হোম। তাহলে আমরা যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারতেছি, তাহলে কম্পাউন্ড থেকে অবশ্যই সিম্পল করতে পারবো। তাহলে কম্পাউন্ড থেকে সিম্পল করার ক্ষেত্রে বিষয়টা দেখেন, হি ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড রিটার্নড হোম, কম্পাউন্ডে আছে। সিম্পলে কী হবে, সাবজেক্ট দুটো একই, হি অ্যান্ড রিটার্নড হোমের পরে সাবজেক্ট নাই, তার মানে আমাদের বুঝে নিতে হবে সাবজেক্ট দুটো একই। ও নো, ওকে। তাহলে আমাদের পরবর্তী সিম্পল করার ক্ষেত্রে কি আসবে, হি প্রথম যে ক্লজের সাবজেক্টটা আছে এটা আমরা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা
ভার্বের সাথে আইএনজি যোগ করব। ফিনিশিং দ্য ওয়ার্ক, এন্ডের জায়গায় কমা বসাবো, তারপর সাবজেক্ট হিসেবে হি, তারপর রিটার্ন আছে, যেহেতু আমরা ফিনিশড ছিল এটা রিটার্নড হোম হবে। ফিনিশিং দ্য ওয়ার্ক হি রিটার্নড হোম। ক্লিয়ার? নেক্সট রুল নাম্বার 2, এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি একই হয়, যদি এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় এবং প্রথম অংশের সেন্টেন্সটি যদি কারণ নির্দেশ করে, পূর্বেরটা শুধু বলেছিল যে একই হয়, কম্পাউন্ড সেন্টেন্সে যদি এন্ড দ্বারা যুক্ত একই সাবজেক্টটা একই হয় তবে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। কিন্তু যদি কারণ নির্দেশ করে, যদি কারণ বোঝায়, তাহলে আমাদের বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, এরপরে হচ্ছে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট বসাবো, তারপর পসেসিভ ফর্ম বসাবো, মানে যে সাবজেক্টটা বসাবো সেটার পসেসিভ ফর্ম বসাবো, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা যদি ইজ বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা থাকে তাহলে বিং বা হ্যাভিং বসাবো, তারপর বাট এর পূর্ব পর্যন্ত বসিয়ে কমা দিব, তারপর সাবজেক্ট, ভার্ব, তারপর এক্সটেনশন যা আছে বসাবো। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা খেয়াল করি। এখানে আছে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমাদের প্রথমতে দুইটা ক্লজকে বের করতে শিখতে হবে। প্রথমটা হচ্ছে আই ওয়াজ ইল, দ্বিতীয় ক্লজ হচ্ছে আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমি এই কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম, কিন্তু না বলার কারণ হচ্ছে যে আপনারা যারা প্রথমে ক্লাসে আসে চলে যান, আমি চাচ্ছিলাম না যে এটা আপনারা জানেন। হ্যাঁ, আপনি যদি নিজে থেকেই জানেন ভালো, এই ক্লাসটা থেকে যদি এই কথাটা জানতে চান তাহলে আমার ক্লাসটা শেষ অবধি করতে হবে। আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আসলে ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড এমন আসে, এই জন্য দিনের বেলা ক্লাসগুলো খুব কঠিন হয়ে যায়। আশেপাশে অনেক সাউন্ড থাকে, সব চলে আসে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আচ্ছা, আমরা সিম্পলে দেখি। আমাদের এখানে সাবজেক্ট দুইটা একই এবং আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এজন্য আমি কি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি। একটা কারণ উল্লেখ করছে যে আমি অসুস্থ ছিলাম বলেই আমি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি। যদি কখনো এমন আসে তাহলে আমাদের প্রথমে বিকজ অফ, অথবা ডিউ টু, অথবা ওয়িং টু, অথবা অন অ্যাকাউন্ট অফ এটা বসাতে হবে। তাহলে আমরা বিকজ অফ বসাই, যে বিকজ অফ, তারপর আমাদের যে সাবজেক্ট আছে আই, আই এর পসেসিভ ফর্ম বসাবো, পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে বিকজ অফ মাই, সাবজেক্টিভ আই, অবজেক্টিভ মি, পসেসিভ ফর্ম হবে মাই। তাহলে বিকজ অফ মাই, এরপর কি ওয়াজ ছিল, তাহলে ওয়াজ এই জন্য আমাদের আসবে বিং, বিকজ অফ মাই বিং। যদি এখানে ভার্ব থাকতো, অন্য কোনো ভার্ব থাকতো তাহলে আমরা সেটার সাথে আইএনজি যোগ করতাম, যেহেতু নেই তাহলে বিকজ অফ মাই বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ এন্ডের জায়গায় কমা বসিয়েছি, এরপর বাকি যা ছিল সম্পূর্ণটাই বসিয়ে দিয়েছি। ওকে, নেক্সট রুল দেখি। রুল নাম্বার 3, যদি কোনো সেন্টেন্সে বার্ড থাকে, বার্ড আসলে মাথায় আসার কথা যে আপনি বার্ড কখন ব্যবহার করেছিলেন, আপনি যখন কম্পাউন্ড থেকে সিম্পল করেছিলেন তখন ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ ছিল। আর যদি কখনো কম্পাউন্ডের কথা মাথায় কমপ্লেক্সের কথা মাথায় আসে তাহলে দো অথবা অল দো ছিল। এইটুকু মাথায় আসলে আপনি বাকিটা নিজেই পেরে যাবেন। হ্যাঁ, খেয়াল করি, বার্ডযুক্ত যদি কম্পাউন্ড সেন্টেন্সে যদি বার্ডের পরে সাবজেক্ট ও ভার্ব না থাকে তবে কি করতে হবে, সিম্পল সেন্টেন্স পরিবর্তন করার সময় আমাদের ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ নিয়ে আসতে হবে, সাবজেক্টের পসেসিভ ফর্ম নিয়ে আসতে হবে, অথবা দ্বিতীয় ক্লজ থেকে যে সাবজেক্ট আছে সেটার পসেসিভ ফর্ম বসাবো। এরপর মেইন ভার্ব, যদি কোনো মেইন ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যোগ করে বসাবো, যদি না থাকে এমইস আর ওয়াস ওয়্যার অথবা হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলা থাকে তাহলে এমইস আর ওয়াস থাকলে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড অথবা হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং বসবে। এবং বার্ডের পূর্ব পর্যন্ত যা আসে বসাবো, বার্ডের পরিবর্তে কমা বসাবো, তারপর সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন যা আছে বসাই দেবো। আমাদের রুল নাম্বার কমপ্লিট, রুল নাম্বার 3 কমপ্লিট। এক্সাম্পল দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে আছে হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমাদের এখানেও একটু টাইপিং মিস্টেক হয়েছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সটা দেখেন, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে আমরা এই প্রথম ক্লজ হচ্ছে আমাদের সাপোজ, এখানে অনেস্ট,
আমি আসলে দেখতেছি আপনি বলতেছেন যে বুঝতেছেন না, কিন্তু আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, মানে বুঝতেছেন না কোথায় সেটা অন্তত বলুন। আমি চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর। মানে আপনি চুপচাপ শুনে গেলেন আমার কথা, দেখে গেলেন, কিন্তু বুঝলেন না, তাহলে কেমন হয়ে গেল না? মানে আমার যে এতটা কষ্ট, এটা তো বৃথা বৃথা হয়ে গেল, সার্থকতা আসবে না। আপনি বুঝেননি কোথায় সেটা অন্তত একবার বলুন, আমি চেষ্টা করে দেখি কোন টপিকটাতে বা কোন বিষয়গুলোতে বুঝতেছেন না। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। বিষয়টা হচ্ছে যে ইনস্পাইট অফ ডিসপাইট অফ, আমরা সেন্টেন্সটা থেকে দেখি যে অনেস্ট, এখানে এই অনেস্টটাকে আমরা ফার্স্ট ক্লজ হিসেবে ধরি এবং হি ইজ পুয়ার এটাকে সেকেন্ড ক্লজ হিসেবে ধরি। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো কিছু করার সময় প্রথম যে ক্লজটা ছিল সেটাতে আমাদের কি সাবজেক্ট থাকে না, তো এই জন্য বার্ডের পরে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে এটাকে আমরা প্রথম ক্লজ ধরি। তাহলে কি আসে, আমাদের প্রথমে ইনস্পাইট অফ আসার কথা, যেহেতু বার্ড যুক্ত, তাহলে ইনস্পাইট অফ আমাদের সাবজেক্টই আছে হি আছে, তাহলে হি এর পরিবর্তে আমরা বসাবো ইনস্পাইট অফ হিজ পসেসিভ ফর্ম, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং। এরপর বার্ডের পরিবর্তে কমা বসাবো বিং। কমা বসানোর পূর্বে আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যে ইনস্পাইট অফ হিজ বিং এখানে আসলে অনেস্ট কথাটা আসতো। আমি একটু এডিট করে নিই। is o oh sorry জি, এখন দেখুন ইন স্পাইট অফ হিজ বিং অনেস্ট, তারপর কমা, বার্ডের পরিবর্তে কমা, তারপর হচ্ছে হি ইজ পুয়ার, তাহলে সুবিধা হয়। আর যদি এমন হতো যে ইন স্পাইট অফ হিজ বিং এখানে আমি পুয়ার বসাইতাম, কোনো সমস্যা নেই, তাহলে পরবর্তীতে হি ইজ অনেস্ট হতো। ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট। ওকে, আমরা নেক্সট রুল নাম্বার 4 খেয়াল করি, যে যদি অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম, যদি তাহলে আমাদের কি হবে, উইথআউট হবে, ফার্স্ট মেইন ভার্ব আছে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, এরপর ভার্ব থেকে বাকি যে অংশ আছে সেটা হবে, তারপর কমা দিয়ে বাকি যা অংশ ছিল সেটা বসাবো। তাহলে বিষয়টা কেমন, আসলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এটা থাকবে না। তাহলে মুভ অর উইল ডাই, মুভ অর উইল ডাই, তাহলে এটা থেকে সিম্পল করার ক্ষেত্রে কি আসবে, উইথআউট মুভিং, কারণ ফার্স্ট যে মেইন ভার্ব আছে এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে উইথআউটের পরে, তাহলে উইথআউট মুভ ছিল, মুভের সাথে আইএনজি যোগ করে মুভিং, কমা দিয়ে ইউ উইল ডাইল, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ আসবে, ইউ উইল ডাই। ওকে, রুল নাম্বার 5-এ যদি দেখি, নট অনলি বাট অলসো, এটা হয়তো পূর্বে আমরা কখনো দেখিনি এই ভিডিওতে। নট অনলি বাট অলসো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার সময় আমাদের নিয়ে আসতে হবে কি, স্ট্রাকচারটা হবে এরকম, যে বিসাইড প্লাস নট অনলি যুক্ত বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি প্লাস নট অনলি উঠে যাবে, তারপর হচ্ছে মানে আইএনজি ভার্বের সাথে আইএনজি দেওয়ার পর নট অনলি উঠে যাবে এবং বাট অলসো এর পূর্ব পর্যন্ত আমরা লিখবো, তারপর কমা দিব, তারপর যে মূল সাবজেক্ট ছিল সেটা বসাবো, এরপর বাট অলসো থেকে যে পরের যে টপিকটা ছিল অর্থাৎ পরের যে অংশটা আছে পরের ক্লজটা সেটা বসাবো। আমরা যদি এক্সাম্পল দেখি, যে আওয়ার টিচার্স নট অনলি টিচ আস বাট, আসলে আমার একটা ফোন আসছিল, এমন our teachers not only teach us but also guide us, our teachers not only teach us but also guide us, আমাদের শিক্ষকরা কি শুধুমাত্র শিক্ষাই দেয় না, তারা আমাদেরকে কি গাইড করে বা ওকে। আমরা পরবর্তীতে সিম্পল সেন্টেন্স কি করছে দেখি, আমাদের যদি এমন আসে যে দুইটা সাবজেক্ট একই এবং ওর আছে, তাহলে আমরা কি করব, বিসাইডস টিচিং আস, আওয়ার টিচার্স থেকে নট অনলি পর্যন্ত আমরা কি উঠিয়ে দিয়েছি,
কারণ আওয়ার টিচার্স আমাদের এখানে সাবজেক্ট আমরা পরবর্তী ক্লজে লিখবো। তাহলে নট অনলি উঠিয়ে দিয়ে টিচটাকে এটা পর্যন্ত হচ্ছে বিসাইড লিখলাম, তারপর টিচটার সাথে আইএনজি যোগ করে টিচিং হবে, সরি টিচেস না টিচিং। তাহলে বিসাইডস টিচিং আস, তারপর বার্ড উঠাই দিয়ে কমা হবে, তারপর হচ্ছে আওয়ার টিচার্স গাইড আস। আসলে আমার নিজেরই মনোযোগ একটু নষ্ট হয়ে গেছিল, এই জন্য এমন হচ্ছিল। ওকে, লেটস স্টার্ট। আওয়ার টিচার্স নট অনলি টিচ আস বাট অলসো গাইড আস। তাহলে আওয়ার টিচার্স দুই জায়গায় সাবজেক্ট সেম, তাহলে আওয়ার টিচার্স এর পরিবর্তে এটা উঠাই দিয়ে আমরা বসাবো বিসাইডস, টিচটা নট অনলি উঠিয়ে দিব এবং টিচটাকে আইএনজি যুক্ত করবো টিচের সাথে, তাহলে হবে টিচিং। বিসাইডস টিচিং আস, বাট উঠিয়ে দিয়ে কমা দিব, তারপর সাবজেক্ট আসবে আওয়ার টিচার্স গাইড আস অলসো উঠিয়ে দিয়ে। নেক্সট রুল নাম্বার 6, এন্ড দ্বারা যুক্ত সময় নির্দেশক। যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকে এবং তা যদি সময় নির্দেশক হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সকে ইন, অন, এট ইত্যাদি টাইম ওয়ার্ড দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হয়। কীরকম দেখুন, কম্পাউন্ড সেন্টেন্সে ইট ওয়াজ রেইনিং অ্যান্ড সিয়াম ক্যাম টু মি। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড সিয়াম ক্যাম টু মি। সিম্পল করার সময় কি করছে, যে এট দ্য টাইম মানে এই সময়ে, সো এট দ্য টাইম অফ রেইনিং, ইট ওয়াজটাকে যেহেতু সাবজেক্ট এখানে ইট, রেইনিং এর সাথে অ্যাটাচমেন্ট, তাহলে ইট ওয়াজটাকে উঠিয়ে দিয়ে আমরা বসিয়েছি এট দ্য টাইমিং অফ রেইনিং সিয়াম ক্যাম টু মি। এট দ্য টাইম অফ রেইনিং সিয়াম ক্যাম টু মি। এর কারণটা হচ্ছে যখন এন্ড যুক্ত করছে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সময় নির্দেশক মনে হয়েছে, যে হ্যাঁ এটা একটা সময় বোঝাচ্ছে, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় ইন, অন, এট ইত্যাদি দ্বারা এবং এর সাথে টাইম অ্যাটাচড করব, অ্যাটাচড করে সিম্পল সেন্টেন্স করব। তাহলে ইট ওয়াজটাকে উঠিয়ে দিয়ে আমরা এট বসিয়েছি, এরপর দ্য টাইম অফ at the time of raining and Siam came to me. ওকে, আমরা নেক্সট রুলস দেখি। রুল নাম্বার 7, এন্ড দ্বারা যুক্ত যদি উদ্দেশ্যমূলক কোনো সেন্টেন্স থাকে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে সেটা কি ইনফিনিটিভ দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হবে। ইনফিনিটিভ দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হবে। ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব প্রেজেন্ট ফর্ম, 2+ ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা ইনফিনিটিভ বুঝি। তাহলে এন্ড দ্বারা যুক্ত যদি উদ্দেশ্যমূলক, আগে বুঝতে হবে যে এন্ড দ্বারা আছে কিনা। হ্যাঁ, এন্ড দ্বারা আছে এবং উদ্দেশ্যমূলক, সেন্টেন্সটা উদ্দেশ্যমূলক কিনা। তাহলে আমরা এক্সাম্পল দেখি। হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড শি ক্যান ডু গুড রেজাল্ট। সে যদি খুব মনোযোগ দিয়ে পড়ে তাহলে সে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তাহলে সিম্পল সেন্টেন্সে আসবে হি রিডস অ্যাটেন্টিভলি টু ডু গুড রেজাল্ট। হি রিডস অ্যাটেন্টিভলি টু ডু গুড রেজাল্ট। আশা করি বুঝতে পারছেন। এখানে একটা উদ্দেশ্য ছিল, আমরা হি রিডস অ্যাটেন্টিভলি পর্যন্ত লিখেছি, এন্টের পরিবর্তে টু বসিয়েছি, এরপর হচ্ছে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব শি ক্যান বাদ দিয়ে ডু গুড রেজাল্ট পর্যন্ত লিখেছি। ওকে, আমরা এভাবেই আমাদের আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমি আপনাদের বলি, যদি আপনাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়ে থাকে আপনি জানান, আমি এখন পর্যন্ত সলভ করে দেওয়ার সময় দিচ্ছি। আর যদি আপনি এখন না জানান বা ভিডিওটা পুনরায় আবার দেখেন, একবার না দুইবার না 2 থেকে 3 বার এই ভিডিওটা রিপিট করুন, অবশ্যই আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। আমি শেষ করতেছি আজকের ক্লাসটা এখানেই। আল্লাহ হাফেজ।